হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু ব্রাভো একাডেমি। সকলকে জানাই ব্রাভো একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন ঘন্টিটি সেটি অন করে দেবেন। অর্থাৎ যখনই আমরা পরবর্তী ভিডিও আপলোড করব সকল নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে সবার আগে। তো আজকে ফিজিক্স প্র্যাকটিস সেট 4 করছি, বেশি সময় নষ্ট করব না। যে প্র্যাকটিস সেট 1, 2, 3 দিয়ে দেওয়া হয়েছে। ফিজিক্স প্র্যাকটিস সেট 1 তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলেছি কীভাবে আমরা ওয়্যারলেস অপারেটর মেন্সের প্রিপারেশনটা শুরু করব ফিজিক্সের জন্য। যারা এই ভিডিওটিতে নতুন, অবশ্যই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড প্র্যাকটিস সেটটা দেখি তবেই 4 নম্বর প্র্যাকটিস সেটে আসবে। ভিডিওগুলো একদম স্কিপ করবে না, প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট যারা ওয়্যারলেস অপারেটর মেন্সের প্রিপারেশন করছেন। আমি 100% শিওর এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে করতে থাকলে তোমাদের মেন্স পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে খুব হামেশায় 5 মিনিটও লাগবে না, সব প্রশ্নগুলোর অ্যান্সার করে দেবে দেখেই। তো চলো আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। তো ফার্স্ট কোশ্চেন কী রয়েছে, প্রতিটি প্র্যাকটিস সেটে 20টি করে প্রশ্ন রয়েছে। আশা করব 15টা প্র্যাকটিস সেট দেওয়ার পর টপিক ওয়াইজ তোমাদের জন্য এমসিকিউ নিয়ে আসবো, এবং এক্সাম অবধি এইভাবে ক্লাস করলে ফিজিক্সে যতটা ভয় সবটা তোমাদের চলে যাবে। কোনো কিছু বই কিছু পড়ার দরকার নেই, ডেলি এই ক্লাসগুলো করো আর খাতার মধ্যে প্রশ্নের সাথে আমি যে কনসেপ্টগুলো বলছি লিখে রাখার চেষ্টা করো, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন, এন আয়রন বল অ্যান্ড উডেন বল অফ দ্য সেম রেডিয়াস। ওকে, তোমাদের একটা আয়রন বল অর্থাৎ একটা লোহার বল রয়েছে, অ্যান্ড উডেন বল একটা কাঠের বল রয়েছে, যাদের কি রেডিয়াসটা সমান, অর্থাৎ দুটোর যে সাইজ সেম সাইজ, ঠিক আছে, সেম সাইজের। রিলিজ ফ্রম হাইট এজ ইন ভ্যাকুয়াম, একটা শূন্যস্থান ফাঁকা জায়গার থেকে তোমাদের ছোড়া হচ্ছে যার উচ্চতা হলো এজ এবং পুরো জায়গাটা ফাঁকা। সেখানে ধরে নাও যে একটা কাচের বোতলের ভিতরে কাজটা করা হচ্ছে, মানে সেখানে কোনো বায়ু নেই, কোনো বাধা নেই। তো এখানে বলছে যে টাইম টেকেন টু রিচ দ্য গ্রাউন্ড উইল বি, অর্থাৎ কাঠের বলটা আগে মাটিতে পৌঁছাবে অর্থাৎ গ্রাউন্ডে, না তোমাদের লোহার বলটা পৌঁছাবে, এই প্রশ্নটাই চেয়েছে, ঠিক আছে? তো এখানে আমি একটা তোমাদের ডায়াগ্রামটা দেখিয়ে দিচ্ছি। এখানে উচ্চতা এজ রয়েছে, এটা ধরো কাঠের বলটার কালারটা চেঞ্জ করি, কাঠের বল এটা, এবং তোমাদের যে লোহার বল, ঠিক আছে, হলুদ করে দিই, লোহার বল এটা, দুটোই সেম সাইজের, সেম সাইজ, সব কিছু সেম, ঠিক আছে? তো এবার বলেছি কি, অপশনটা দেখো, মোর ফ্রম দ্য আয়রন বল, অর্থাৎ আয়রন বলটার গ্রাউন্ডে পৌঁছাতে মাটিতে ঠেকতে বেশি সময় লাগবে। মোর ফ্রম দ্য উডেন বল, অর্থাৎ কাঠের বলটার মাটিতে পৌঁছাতে বা গ্রাউন্ডে পৌঁছাতে বেশি সময় লাগবে। তারপর সি নম্বর রয়েছে ইকুয়াল ফর বোথ, অর্থাৎ দুটো বলই একসাথে নিচে পৌঁছাবে, অর্থাৎ যদি 1 মিনিট সময় লাগে তো কাঠের বলেরও এবং লোহার বলেরও। আর অপশন ডি, ইন দ্য রেশিও অফ দেয়ার ওয়েটস, অর্থাৎ যার বেশি ওয়েট সে আগে পৌঁছাবে, সেটা বলেছে, ঠিক আছে? তো তোমাদের বলে দিই, তো জি যেটা মান রয়েছে, ঠিক আছে, জি এর মানটা যেটা রয়েছে, হ্যাঁ, এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সেটা কি তোমাদের মাসের ওপর ডিপেন্ড করে না, ঠিক আছে, মাস এবং ওয়েটের ওপর ডিপেন্ড করে না। তো যেহেতু ভ্যাকুয়াম এটা কন্ডিশন, তো ভ্যাকুয়ামের ক্ষেত্রে তুমি একটা পাখির পালক দাও আর সাথে একটা বড় পাথর দাও, দুটো একসাথে নিচে পড়বে, ঠিক আছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ইকুয়াল ফর বোথ, অর্থাৎ লোহার বল এবং কাঠের বল দুটোরই ক্ষেত্রে ভ্যাকুয়ামে, একদম মনে রাখবে, ভ্যাকুয়ামে কি তোমাদের সমান টাইম লাগবে গ্রাউন্ডে পৌঁছাতে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, এ মোটর ভেহিকেল ইজ মুভিং অন এ সার্কেল, অর্থাৎ একটা মোটর গাড়ি একটা বৃত্তাকার পথে ঘুরছে উইথ এ ইউনিফর্ম স্পিড, একটা নির্দিষ্ট গতিতে। দ্য নেট অ্যাক্সেলারেশন অফ দ্য ভেহিকেল ইজ, ঠিক আছে, তো তার যে মূল ত্বরণ সেটা কোন দিকে ক্রিয়া করবে, ঠিক আছে, কোন দিকে ক্রিয়াশীল, বা তার মূল ত্বরণটা কত হবে? অপশান এ 0, একদমই কিছু হবে না। অপশান বি টুয়ার্ডস দ্য সেন্টার, অর্থাৎ ধরো গাড়িটা এদিক থেকে চলছে, তো তার যে সেন্টার অর্থাৎ এটা কেন্দ্র হবে একটা সার্কুলার বৃত্তপথে, তো সেন্টারের দিকে হবে। অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, অর্থাৎ তোমাদের যে কেন্দ্র থেকে দূরে হবে। আর পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, তো এটা একটা রেডিয়াস, তো রেডিয়াসের পারপেন্ডিকুলার মানে কি, লম্বভাবে এই দিকে হবে। অ্যালং দ্য ভেলোসিটি, অর্থাৎ যদি গাড়িটা এদিকে যায় তো এই দিকে হবে। তো 4 নম্বর অপশনটা বুঝতে পারলে, 3 নম্বর অপশনটা বুঝতে পারলে, 2 নম্বর অপশনটা, নম্বর অপশনটা। তো যদি কোনো একটা ভেহিকেল সার্কুলার ট্র্যাকে ঘুরে আর ইউনিফর্ম স্পিডে, তো সবসময় টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল, সবসময় কেন্দ্রের দিকে তার যে নেট অ্যাক্সেলারেশনটা সেটা কাজ করবে। ওকে, তো 3 নম্বর প্রশ্ন কি, সোনার, ঠিক আছে, এটা ওয়েভেতে প্রশ্ন, সোনার মোস্টলি ইউজ ফর, এটা আমরা বাংলায় অনেকবার প্র্যাকটিস করেছি, সোনার কিসের জন্য ব্যবহার করা হয়? তো সেখানে নাভিক লেখা ছিল, তো এখানে ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাস্ট্রোনট এবং নেভিগেটার্স, তো নেভিগেটার্সটাই হবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? তো সোনার কি, নেভিগেটার্স, মূলত আমরা সাবমেরিন এবং বিভিন্ন যে জাহাজ সেখানে ব্যবহার করে থাকি। তো যারা জানো না একটু বলে দিই, ধরো কোনো একটা সমুদ্রে তুমি গেছো, ঠিক আছে, তো সমুদ্রে তুমি পাড়ি দিয়েছো, তো
তো সোনার প্রতিটি জাহাজে বা সাবমেরিনে লাগানো থাকে, এই জন্য লাগানো থাকে তো যে তোমার যে নিচের গভীরতা অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে তুমি কত উপরে রয়েছে সেটা ডিটেক্ট করার জন্য আমরা এই আল্ট্রাসনিক ওয়েভটি ব্যবহার করে থাকি। একটা ইকো বা ওয়েভ, যেটা কি ধরো এটা একটা জাহাজ, এখান থেকে ইকোটাকে ছাড়া হয় এবং সেটা ব্যাক করে যায়, তাহলে ব্যাকের যে পথটা এটা থেকেই আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো এটাই বলেছে যে নেভিগেটার্স, সোনার ইজ মোস্টলি ইউজড বাই নেভিগেটার্স, যারা নাবিক অর্থাৎ নৌকার মধ্যে থাকে, জাহাজে, সাবমেরিনে, এইসবে। তো নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো। তো এই ধরনের প্রশ্ন ডেলি করাচ্ছি, আশা করব সকলেই খুব পারছো এগুলো, ঠিক আছে। তাও আমি করে দিচ্ছি যেহেতু আমার প্র্যাকটিস সেট গুলো করানোর দায়িত্ব, ঠিক আছে। তো এখানে কি বলেছে দেখো, এরকম তোমাদের একটা ফিগার থাকবে আর বলবে যে কারেন্ট কত, বা কখনো বলবে ভোল্টেজ কত, বা কখনো বলবে রোধ কত, ঠিক আছে। তো এখানে প্রশ্নটা বুঝে নিতে হবে যে কী চেয়েছে। দ্য কারেন্ট ফলোয়িং থ্রু দ্য ইচ রেজিস্টার কানেক্টেড ইন অ্যাভন সার্কিট, ঠিক আছে। তো এখানে কারেন্ট চেয়েছে, ঠিক আছে। কারেন্ট মানে কি, আই মানে হচ্ছে কারেন্ট, আর মানে কি রেজিস্ট্যান্স বা রোধ, আর তোমাদের ভি মানে কি ভোল্টেজ। তো এখানে কারেন্ট চেয়েছে, আইটা এখানে চেয়েছে, ঠিক আছে, আই চেয়েছে। এবার দেখি রোধ আর ভোল্টেজ আমাদের দেওয়া থাকলে আই সহজে বের করে নেব, আমরা জানি ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, ঠিক আছে। তো আই তোমাদের চেয়েছে, আর ভি থাকলে আমরা ইজি বের করে দিতে পারবো, ঠিক আছে। তো এখানে দেখো আর দেওয়া আছে কত, তোমাদের এখানে একটু বের করে নিতে হবে, এটা প্যারালালে রয়েছে। তো সিরিজটা কি তোমাদের প্যারালাল, ঠিক আছে। তো প্যারালালে রয়েছে, প্যারালালের রেজিস্টারের সূত্রটা তোমাদের আমি আগের দিন বলেছিলাম, ওয়ান বাই ক্যাপিটাল আর ইকুয়ালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, ঠিক আছে। তো আর এর মান কি 1/3 প্লাস 1/3, তো এখানে লসাগু করলে 3/2, 2/3 হলো, উল্টে যাবে, তো উল্টে গেলে হবে আমাদের 3/2। তো আর এর মান আমরা পেয়ে গেছি এবং ভি এর মান আমরা পেয়ে গেছি 6, ঠিক আছে। আর এর মান 3/2 আর ভি এর মান 6। এবার দেখো কী চেয়েছে, কারেন্ট চেয়েছে মানে আই চেয়েছে। তো আমরা সূত্রটা জানি ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, ঠিক আছে। তো আই ইকুয়ালস টু ভি বাই আর, ঠিক আছে। তো ভি এর মান কত, 6, তো এখানে আমরা 6 বসাচ্ছি। আর এর মান কত বার করলাম আমরা, তোমাদের 3/2, ঠিক আছে। 3/2 আমরা আর এর মান বের করলাম। তো দুইটাকে যদি উপরে নিয়ে যাই তো 6×2 = 12 হবে আর নিচে 3 হবে, ঠিক আছে। তো কাটাকাটি করলে 4 আসবে। তো মোট যেটা কারেন্ট এখান দিয়ে যাচ্ছে 4, ঠিক আছে। তো এখানে আবার 3 ওহম রয়েছে, এখানে আবার 3 ওহম রয়েছে, মানে 4টা 2 ভাগে ভাগ হয়ে যাবে। তো প্যারালালের ক্ষেত্রে কারেন্টটা সমান ভাগে ভাগ হয় আমরা জানি। তো 4টাকে ভাগ করলে 2 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার, তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি 2 অ্যাম্পিয়ার। অর্থাৎ ইচ কারেন্ট, অর্থাৎ একটা কারেন্টের মধ্যে দিয়ে একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা চেয়েছে। তো মোট যাচ্ছে 4, তো দুটো যেহেতু ভাগ হয়ে যাচ্ছে তো 2, 2 + 2 4 হয় আমরা জানি সকলে, ঠিক আছে। আশা করছি প্র্যাকটিসটা খুব ভালো হচ্ছে। আর আমার বোঝানোর কৌশলটা কেমন বা ফাস্ট হচ্ছে ভিডিওটা না স্লো হচ্ছে একটু জানিও কমেন্টে। নেক্সট প্রশ্ন কি রয়েছে, এ সোয়িং পেন্ডুলাম হ্যাজ ইটস ম্যাক্সিমাম এক্সেলারেশন, ঠিক আছে। তো একটা পেন্ডুলাম রয়েছে যেটা কি দোলছে, ঠিক আছে। একটা পেন্ডুলাম রয়েছে যেটা কি দুলছে, তো সেটাই চেয়েছে যে একটা পেন্ডুলাম যেটা দুলছে, তো তার যে এক্সেলারেশনটা ম্যাক্সিমাম অর্থাৎ ত্বরণটা ম্যাক্সিমাম কখন থাকে, ঠিক আছে। তো ত্বরণ ম্যাক্সিমাম কখন থাকে, অপশনগুলো আগে পড়ে নিই, তারপর চিত্র দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রশ্নটা আবার বোঝো। ধরো একটা তুমি দোলন রয়েছে বা তুমি দোলনার মধ্যে বসে আছো, তো আগা পিছা তুমি বসে করছো, তো কখন এক্সেলারেশন অর্থাৎ তোমাদের ত্বরণটা বেশি থাকে, অপশনে বটম অফ দ্য সুইং, অর্থাৎ যখন সবার নিচে থাকে। মানে আমি একটা ডায়াগ্রামটা দেখিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। কালারিং তোমাদের কোন কালারটা নেওয়া যায়, আচ্ছা এখান থেকে এই কালারটা নিচ্ছি, সবুজ কালারটা, ঠিক আছে, নীল কালারটা। তো ধরো এটা এখান থেকে তোমাদের কোনো একটা, এটা তোমাদের মেন, এবার এখান থেকে এটা তোমাদের একটা এটা দোলনাটা, ঠিক আছে, এটা দোলনাটা। তো দোলনাটা এদিক থেকে এদিক যাচ্ছে, আবার এদিক থেকে যাচ্ছে, তো আগা পিছা করছে। তো এগুলো আমাদের কি এক্সট্রিম পজিশন, এগুলো এক্সট্রিম পজিশন, আর এটাকে মেন পজিশন আমরা বলি, যেটা মাঝখানে রয়েছে। এবার প্রশ্নটা কি রয়েছে, দ্য বটম অফ দ্য স্ট্রিং, অর্থাৎ এই জায়গাটা এক্সেলারেশন সবচেয়ে বেশি হবে। তারপর কি টু দ্য এক্সট্রিম অফ দ্য স্ট্রিং, অর্থাৎ এই জায়গাগুলোতে, কালারটা চেঞ্জ করি বুঝতে সুবিধা হবে, যে এই জায়গা, আবার এখানে মুছে যাচ্ছে তারাও, তো ওহো তো এই আরে কি হচ্ছে এটা, কি কালারটা যে কি হলো,
এখানে এই কালারটা নিচ্ছি, এবার হ্যাঁ এবার হবে। আমি আগে মুছে দিই এটা, আবার নতুন করে করি। এটা ধরো এখান থেকে ঝুলছে আমাদের দোলনটা, ঠিক আছে, এখান থেকে দোলনটা ঝুলছে। তো এটা হচ্ছে তোমাদের এক্সট্রিম পজিশন, ওকে। এটা হচ্ছে তোমাদের এক্সট্রিম পজিশন, এটা এক্সট্রিম পজিশন, এটা মেন পজিশন, এম থেকে মেন। তো বলেছে প্রশ্নটা কি, প্রশ্নটা আমাদের বলেছে যে দ্য বটম অফ দ্য সুইং, অর্থাৎ এই জায়গাটা এক্সেলারেশন বেশি হবে, দ্য মোস্ট টু এক্সট্রিম অফ দ্য সুইং, অর্থাৎ এই জায়গাগুলোতে এক্সেলারেশন বেশি হবে, না এভরি পয়েন্টে, অর্থাৎ এই যে ঘোরাঘুরি করছে যে কোনো প্রত্যেকটা পয়েন্টে তার এক্সেলারেশন বেশি হবে, না নো পার্টিকুলার পজিশন অফ দ্য পেন্ডুলাম, অর্থাৎ কোনো পার্টিকুলার পজিশন নেই পেন্ডুলামটার, ঠিক আছে। তো এটাই চেয়েছে যে কোন জায়গাটায়। তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের এক্সট্রিম জায়গাটায়, ঠিক আছে। এক্সট্রিম অর্থাৎ এই জায়গাগুলোতে তোমাদের কি এক্সেলারেশনটা বেশি থাকবে। ধরো এখান থেকে এইখানে যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে এখানে যাচ্ছে, তো এখানে যখন আসবে তখন কি তার ভেলোসিটি যেটা গতিবেগ সেটা কি শূন্য হয়ে যায়, ঠিক আছে। তো ভেলোসিটিটা কী হয়, শূন্য হয়ে যায়, এবং ভেলোসিটি যখন শূন্য হয় তখন এখানে হাইয়েস্ট একটা পয়েন্ট অর্থাৎ এক্সট্রিম পয়েন্টে পৌঁছানোর পর এটা আবার ব্যাক করে, এটা আবার ব্যাক করে। তো যখন ব্যাক করবে তখন কি ব্যাক করার আগের মুহূর্তে, ঠিক আছে, অর্থাৎ তখন কি তখন এক্সট্রিম পজিশনেই রয়েছে, তো ব্যাক করার আগের মুহূর্তে কি ম্যাক্সিমাম এক্সেলারেশন থাকে, এটাই বলেছে। তো আমাদের মনে রাখতে হবে যে টু এক্সট্রিম অফ দ্য সুইং, অর্থাৎ এই যে তোমাদের পেন্ডুলামটা, তো তার এই পয়েন্টগুলোতে সবচেয়ে বেশি এক্সেলারেশন থাকে। তো তারপর কি ওয়ান ফিলস হেভিয়ার ইন এ লিফট হোয়েন দ্য লিফট, কেউ একজন নিজেকে ভারী মনে করে কখন, একটা লিফটের মধ্যে কখন ভারী মনে করে, ইট গোয়িং ডাউন স্টেডিলি, অর্থাৎ যখন এটা ধীরে ধীরে মানে নিচের দিকে নামে উপর থেকে, জাস্ট বিগেন টু গো আপ, যখন লিফটটা ধীরে ধীরে উপরে উঠে, আর ইজ মুভিং আপ স্টেডলি, যখন খুব জোরে উপরে উঠে, না ডিসেন্ডিং ফ্রিলি, যখন ধরো একটা লিফটের মধ্যে বসে আছো খুব জোরে নিচে নামছে, মানে অর্থাৎ উপরের দড়িটা কেটে দিলে তাকে ভারী মনে হয়। মানে প্রশ্নটা বলেছে ধরো এটা একটা তোমাদের এটা একটা গ্রাউন্ড, এবং সে গ্রাউন্ডের মাঝখানে এখানে একটা লিফট রয়েছে, তো লিফটটা যখন উপরে উঠবে তখন তোমাকে ভারী লাগবে, না লিফটটা যখন নিচে নামবে তখন ভারী লাগবে, না লিফটটা যখন ফ্রিলি নিচে নামবে, যারা সায়েন্সের ছাত্র হয়তো বুঝতে পারছো এগুলো কথা ওয়ার্ডগুলো যেগুলো ইউজ করছি, ঠিক আছে। তো যখন ফ্রিলি ফ্রিলি মানে কোনো বাধা ছাড়া নিচে নামবে তখন ভারী মনে করবে, না আরেকটা বলেছে কি যে যখন খুব স্পিডে উপরে উঠবে, ঠিক আছে। তো রাইট অ্যান্সারটা হবে যখন নিচ থেকে উপরে উঠবে, যখন নিচ থেকে জাস্ট বিগান টু গো আপ, যখন নিচ থেকে উপরে উঠবে তখন আমাদের ভারী মনে হয়। কারণ কি, কারণ আমাদের যে বডি জি, ঠিক আছে, পৃথিবীর যে আকর্ষণটা রয়েছে গ্র্যাভিটি, তো সেটা কি আমাদেরকে টানে, ঠিক আছে, পুশ আপ করে, তো আমাদেরকে টানে, এবং তার ফলে কি আমাদেরকে ভারী মনে হয়, ঠিক আছে, তার ফলে আমাদের কি ভারী মনে হয়, এবং আমরা তখন স্থির থাকি, এবং তখন কি আমরা একটা ইনার্সিয়া গেন করি, এবং সেই ইনার্সিয়া গেন করার কারণে আমাদের মনে হয় যে ভারী, যখন লিফটটা উপরে ওঠে তখন ভারী, আর যখন লিফটটা উপর থেকে নিচে নামে তখন হালকা মনে হয়। পরের প্রশ্ন কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট প্রডিউসড বাই সাউন্ড ওয়েভস ইন এয়ার, তো নিচের এমন কোন অপশনটা রয়েছে যেটা সাউন্ড ওয়েভ দ্বারা তৈরি হয় না, পোলারাইজেশন, রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন, ঠিক আছে। তো পোলারাইজেশন সাউন্ড ওয়েভ দ্বারা তৈরি হয় না, নট প্রডিউসড, ডাইরেক্ট প্রশ্ন, এটাই আসবে, কোনো অপশন চেঞ্জ নেই। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, হোয়েন এ বল বাউন্সড অফ দ্য গ্রাউন্ড, ঠিক আছে, যখন কোনো একটা বল বাউন্স করে কোনো একটা গ্রাউন্ডের মধ্যে, হুইচ অফ দ্য ফলোয়িং চেঞ্জেস সাডেনলি, তো কোন জিনিসটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, কোন জিনিসটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। তো ধরো কোনো একটা বলকে তুমি মাটিতে জোরে মারলে, রাবারের বল, তো সাথে সাথে সেই বলটার মধ্যে কী পরিবর্তন হবে, তার স্পিডের মধ্যে পরিবর্তন হবে, মোমেন্টাম, ভরবেগ, কাইনেটিক এনার্জি, গতিজ ঊর্জা, না পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি, ঠিক আছে। তো স্থিতিশক্তি, গতিশক্তি, মোমেন্টাম মানে ভরবেগ না স্পিড, তার গতি, তো রাইট অ্যান্সার হয়ে যাবে মোমেন্টাম। তো কোনো একটা বল যখন বাউন্স করে উপরে ওঠে তখন তার মধ্যে যে মোমেন্টাম তা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, তার মধ্যে যে মোমেন্টাম সেটা চেঞ্জ হয়ে যায়। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে, এটা ভালো প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট রিলেশন বিটুইন অ্যামস্ট্রং অ্যান্ড ন্যানোমিটার, ঠিক আছে। তো অ্যামস্ট্রং এবং ন্যানোমিটারের মধ্যে কোন রিলেশনটা সঠিক, ঠিক আছে, যেহেতু আমি প্র্যাকটিস সেট করাচ্ছি তো তোমাদের আমি বলে দিচ্ছি, এগুলো মনে রাখতে হবে তোমাদের। 1 ন্যানোমিটার সমান সমান 10 অ্যামস্ট্রং, ঠিক আছে, 1 ন্যানোমিটার সমান সমান 10 অ্যামস্ট্রং, বা আমরা বলতে পারি 1 অ্যামস্ট্রং সমান সমান 10⁻⁻1 ন্যানোমিটার, ওকে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, এটাও ভালো প্রশ্ন, আলট্রাসনিক ওয়েভস যে ফ্রিকোয়েন্সি, চেয়েছে যে আলট্রাসনিক ওয়েভস যে রয়েছে সেগুলোর ফ্রিকোয়েন্সি কত থাকে, ঠিক আছে।
তো সেগুলোর ফ্রিকোয়েন্সি কত থাকে? তো আলট্রাসনিক যে ওয়েভস সেগুলোর ফ্রিকোয়েন্সি বিটুইন 20 হার্জ থেকে 1000 হার্জ, বিটুইন 1000 হার্জ থেকে 20,000 হার্জ, না মোর দেন 20,000 হার্জ বা কিলো হার্জ, না লেস দেন 20 হার্জ। ঠিক আছে, তো তোমাদের বলে রাখি যে আমাদের যে সাউন্ডটা রয়েছে, ঠিক আছে, সাউন্ড একটা তোমাদের লঙ্গিটিউডিনাল মেকানিক্যাল ওয়েভ, ঠিক আছে, যেটা ফ্রিকোয়েন্সির ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট। তো সাউন্ড ওয়েভটাকে মিনিমাম 3টা ভাগে আমরা ভাগ করি, একটা অডিবেল সাউন্ড, আরেকটা তোমাদের কি ইনফ্রাসনিক সাউন্ড, আরেকটা তোমাদের কি আলট্রাসনিক সাউন্ড। তো অডিবেল সাউন্ড কি, যেটা আমরা বুঝতে পারি বা শুনতে পারি, যেটা কি 20 হার্জ থেকে 20,000 হার্জ অবধি, সেটাকে বলা হয় অডিবেল সাউন্ড। পরীক্ষার সময় আসবে অডিবেল সাউন্ডের ফ্রিকোয়েন্সি কত, এটা আলট্রাসনিকের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো আলট্রাসনিকের ফ্রিকোয়েন্সি হলো 20 কিলো হার্জ বা 20,000 হার্জ, ঠিক আছে, 20 কিলো হার্জ বা 20,000 হার্জ, এটা হলো আলট্রাসনিকের। আরেকটা বললাম তোমাদের ইনফ্রাসনিক, ঠিক আছে, ইনফ্রাসনিকটাও আমরা বুঝতে পারি না, হিউম্যান ক্যান নট ডিটেক্টেড। এটা যেমন কি আর্থকোয়াকের কি আমরা বুঝতে পারি না, ভলক্যানো ইরেপশন, ওসিয়ান ওয়েভ, এগুলো হচ্ছে কি ইনফ্রাসনিক। আর আলট্রাসনিক কি, যেমন কি তোমাদের বাদুরের ডাক, ডগের হুইসেল, এগুলো আছে তোমাদের আলট্রাসনিক, যেগুলো কি 20,000 হার্জেরও বেশি বা 20 কিলো হার্জ। ওকে, পরবর্তী প্রশ্ন কি, তো রাইট অ্যান্সার হয়ে যাবে মোর দেন 20 কিলো হার্জ। পরবর্তী প্রশ্ন কি, এটাও খুব ভালো প্রশ্ন। এ হলো মেটাল বল ক্যারিং এ ইলেকট্রিক চার্জ প্রডিউস নো ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট। এখানে এই প্রশ্নটা আগের দিন করেছিলাম। এখানে বলেছে যে একটা তোমাদের লোহার বল রয়েছে, যার ভিতরটা কি ফাঁপা, মানে কি বাইরেরটা লোহার কিন্তু ভিতরে যেমন বল হয় নর্মাল তেমন। তো এখানে বলেছে নো ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট, অর্থাৎ কোন জায়গাটায় কোনো ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র থাকবে না। অপশন এ আউটসাইড অফ দ্য স্পিয়ার, অর্থাৎ এই জায়গাগুলোতে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, তড়িৎ ক্ষেত্র। অন দ্য সারফেস, অর্থাৎ এই বলগুলোর উপরটাতে কোনো তড়িৎ ক্ষেত্র থাকবে না, ইলেকট্রিক ফিল্ড। ইনসাইড দ্য স্পিয়ার, অর্থাৎ বলেছে যে এই ভিতরের জায়গাটাতে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, না অনলি দ্য সেন্টার, শুধুমাত্র সেন্টারটাতে কোনো রকম ইলেকট্রিক ফিল্ড থাকবে না। তো তোমাদের আমি বলেছি যে কোনো হলো স্পিয়ার হোক, ভিতরের মধ্যে কোনো কারেন্ট থাকবে না, তোমরা ভিতরে বসে থাকো, বাইরে থেকে কারেন্ট দাও, কোনো রকম প্রভাব পড়বে না, ঠিক আছে। তো সেই জন্যই বিদ্যুৎ চমকালে বা কিছু চমকালে আমাদের ঘরের মধ্যে বসে থাকতে হয় মাঝখানে, ঠিক আছে, কারণ যদি পড়েও তাহলে সেটা কারেন্টটা তার সারফেসের উপর দিয়ে গ্রাউন্ডের মধ্যে চলে যায়। সেটাই বলেছে যে কোনো একটা হলো মেটাল রয়েছে যার মধ্যে কি ইলেকট্রিক চার্জ আমরা দিলাম বা প্রডিউস করলাম, তো কোন জায়গাটায় নো ইলেকট্রিক ফিল্ড, কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না। তো কি ইনসাইড দ্য স্পিয়ার, ভিতরটাতে কোনো রকম ইলেকট্রিক ফিল্ড থাকবে না। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, এ ম্যান ইজ সিটিং অন এ রোটেটিং স্টুল, অর্থাৎ কোনো একটা ম্যান রয়েছে যে একটা কি কোনো একটা ঘুরছে, কোনো একটা জিনিস, বা আমি চেয়ার দিয়ে আরেকটা প্রশ্ন করেছিলাম, কোনো একটা স্টুলের মধ্যে যেটা ঘুরছে, ঠিক আছে, ধরে নাও যেমন আচ্ছা ছাড়ো, কোনো একটা কিছু ঘুরছে তার উপর তুমি বসে গেলা, ঠিক আছে। তো এখানে একটা লোক বসে গেছে, এবার বসার পর কি লোকটা কি তার যে হাতগুলো রয়েছে আউটস্ট্রেচ, ঠিক আছে, তো সেই লোকটা হাতগুলোকে সোজা করে দিল। ইফ সাডেনলি ফোল্ডস এবার কি ধরো তুমি দাঁড়িয়ে আছো, হাতগুলোকে সোজা করে দিয়ে ব্যায়াম করার মতো, ঠিক আছে, এরকম যে ধরো তুমি একটা মানুষ, তো তুমি হাতগুলোকে সোজা করলে, আর এখানে তুমি একটা ধরো কোনো একটা কিছু ঘুরছে, সেখানে তুমি আছো। এবার সাডেনলি তুমি হাতগুলোকে নামিয়ে নিলে, ঠিক আছে, ফোল্ড করে নিলে, তখন অ্যাঙ্গুলার ভেলোসিটিতে কী পরিবর্তন হবে? অ্যাঙ্গুলার ভেলোসিটি বাড়বে, অ্যাঙ্গুলার ভেলোসিটি কমবে, বিকাম জিরো হবে, না রিমেন কনস্ট্যান্ট। তো যেহেতু তুমি হাতগুলো যখন ছড়িয়ে দিয়েছিলে, তখন কি যে বস্তুটা ঘুরছিল সেটা একটু ধীরে ধীরে তার গতিটা কমে যাবে, ঠিক আছে। আর যখনই তুমি হাতগুলোকে সোজা করে দিবে, তখন কী হবে, বডির সাথে সেটে দিবে, তখন তোমার যে গতিবেগটা ঘোরার সেটা বেড়ে যাবে, অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনক্রিজ। ওকে, অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কি ইনক্রিজ হয়ে যাবে, বেড়ে যাবে। পরবর্তী প্রশ্ন কি, হোয়েন এ মুভিং বাস সাডেনলি অ্যাপ্লাইজ ব্রেক, যখন কোনো একটা ধরো বাস রয়েছে, বাসের মধ্যে বসে আছো, তো বাসটা হঠাৎ করে ব্রেক চাপলো, দ্য প্যাসেঞ্জার সিটিং ইজ ফেল ফরওয়ার্ড দ্য ডাইরেকশন, অর্থাৎ প্যাসেঞ্জারটা সামনের দিকে এভাবে ঝুঁকে যায়, ঠিক আছে, সামনের দিকে ঝুঁকে যায়। তো এটা কি কারণে হয়ে থাকে? দ্য থিওরি অফ রিলেটিভিটি, দ্য নিউটনস ল অফ অর্থাৎ ফার্স্ট ল অফ মোশন, আর নিউটন সেকেন্ড ল অফ মোশন, আর নিউটন থার্ড। আমরা সকলে জানি এটা তোমাদের ইনার্সিয়ার কারণে হয়ে থাকে। ইনার্সিয়া কোন লয়ে আছে? ফার্স্ট ল। তো নিউটনস ফার্স্ট লর কারণে কোনো একটা ব্যক্তি ব্রেক চাপার ফলে আগে বা পিছনে থাকে, ঠিক আছে। তো এখানে যদি কোনো একটা হঠাৎ করে গাড়ি চললে পিছনের দিকে পড়ে, সেটাও নিউটনস ফার্স্ট ল। আর গাড়িটা খুব জোরে চলছে, হঠাৎ করে ব্রেক চাপলো, সামনের দিকে ঝুঁকে পড়লো, সেটাও নিউটনস ফার্স্ট ল। নেক্সট কোশ্চিন রয়েছে,
জেট ইঞ্জিন ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ দ্য কনজারভেশন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লাইনার মোমেন্টাম, ঠিক আছে, জেট ইঞ্জিন লাইনার মোমেন্টামের ওপর ক্রিয়াশীল, ডাইরেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলেছি যে এই যে তোমাদের ইকুয়েশনটা রয়েছে এটা কী ধরনের ইকুয়েশন, সিম্পল হারমোনিক, পিরিয়ডিক বাট নট সিম্পল হারমোনিক, নন পিরিয়ডিক না নন এ। তো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, ঠিক আছে। তো আমি যতগুলো এই টাইপের প্রশ্ন রয়েছে সব করে দেবো। তো এই ধরনের প্রশ্নগুলো উত্তর কি সিম্পল হারমোনিক, SHM, ঠিক আছে, SHM। এখানে 1/2 এখানে একটা ইকুয়েশন রয়েছে, সেটা এখানে করানো যাবে না, ঠিক আছে। তো আমি সেগুলো পরে এক্সট্রাভাবে খাতায় ভিডিও করে দিয়ে দেবো, ঠিক আছে। এখানে তো আমরা স্ক্রিন রেকর্ড করছি, তো এখানে সেই ইকুয়েশনটা বড় হয়ে যাবে এবং টাইমও কনজিউম, ঠিক আছে। তাই আমি বলে দিলাম যে এই ধরনের যতগুলো প্রশ্ন আমি সব করিয়ে দেবো, ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকো। রাইট অ্যান্সার সিম্পল হারমোনিক। এবার প্রশ্নটা পড়িয়ে দিই, দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল ইজ গিভেন বাই এক্স ইকুয়ালস টু কস স্কোয়ার ওমেগা টি, দ্য মোশন ইজ সিম্পল হারমোনিক, ওকে। তারপর কি বলেছে, অ্যান অবজেক্ট ইজ আন্ডারগোয়িং নন এক্সেলারেটেড মোশন, দ্য রেট অফ দ্য চেঞ্জ মোমেন্টাম ইজ, ঠিক আছে। কোনো একটা অবজেক্ট রয়েছে যেটা নন এক্সেলারেটেড মোশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তো তার যে মোমেন্টাম, ভরবেগের মধ্যে কি পরিবর্তন হবে, তো ভরবেগটা কি নন জিরো কনস্ট্যান্ট, ঠিক আছে, নন জিরো কনস্ট্যান্ট। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ অল মেটাল ইজ মোস্ট এফেক্টেড বাই, ঠিক আছে। তো প্রতিটা মেটালের যে স্পেসিফিক রেজিস্ট্যান্স সেটা টেম্পারেচারের দ্বারা কি ক্ষতিগ্রস্ত হয় বা এফেক্ট হয়ে থাকে। মনে রাখবে যে স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ অল মেটালস আর এফেক্টেড বাই টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার দ্বারা এফেক্টেড হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, দ্য রেশিও অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন ইজ কল্ড, ঠিক আছে। তো স্ট্রেস, স্ট্রেস আর স্ট্রেন কি, তোমাদের এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কোফিসিয়েন্ট অফ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। হোমওয়ার্ক কেমন, তোমরা কমেন্টের মধ্যে রাইট অ্যান্সার, তোমরা কমেন্ট করো না কেউ, সেই জন্য এটা আমি দিলাম। কমেন্টে সকলের উত্তর চাই যারা ভিডিওটা দেখছো। দ্য রেশিও অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেনকে কী বলা হয়। নেক্সট কোশ্চিন কী রয়েছে, ফর দ্য কারেন্ট ইন এলসিআর সার্কিট টু বি ম্যাক্সিমাম, ঠিক আছে। এলসিআর সার্কিটে কোন জিনিসটা ম্যাক্সিমাম থাকে, তো XL ইকুয়ালস টু XC, XL ইকুয়ালস টু XC, ঠিক আছে। ফর কারেন্ট ইন এলসিআর সার্কিট টু বি ম্যাক্সিমাম XL ইকুয়ালস টু XC। নেক্সট প্রশ্ন দেখো, দ্য ক্যাপাসিটেন্স অফ এ স্পেরিক্যাল কন্ডাক্টর ইন এয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, ঠিক আছে। ক্যাপাসিটেন্স, কোনো একটা স্পেরিক্যাল কন্ডাক্টর রয়েছে, মানে গলীয় একটা তোমাদের কন্ডাক্টর রয়েছে, ঠিক আছে, তো বাতাসের মধ্যে, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি রেডিয়াস অফ দ্য স্পিয়ার। তো রেডিয়াস, এই যে রেডিয়াস রয়েছে, সেই রেডিয়াস অফ দ্য স্পিয়ারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল তোমাদের কি ক্যাপাসিটেন্সটা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা ভিডিওটা সংগ্রহ করতে চাও, ব্রাভো ফ্রি স্টাডি মেটেরিয়াল জয়েন করে নাও এবং ব্রাভো একাডেমি, লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, ঠিক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ। এবং সেখানে রাত্রি 10টায় প্রতিনিয়ত তোমাদের মক টেস্ট করানো হচ্ছে, প্রতিটি পরীক্ষাকে লক্ষ্য করে। রাত্রি 10টায় ব্রাভো একাডেমিতে অবশ্যই জয়েন করবে। আর পিডিএফটা নেওয়ার জন্য ফ্রি স্টাডি মেটেরিয়াল মাস্ট, ঠিক আছে। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ওয়াচ করার জন্য। ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।